আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখাপেক্ষী ইসরায়েল। এরপর জানিয়ে দিব বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিল ইয়েমেন, মার্কিন টাস্কফোর্স গঠনের উদ্যোগ। আরো জানিয়ে দিব হামাসের আত্মসমর্পণের কথা যারা চিন্তা করছে তারা অন্য জগতে হাঁটছে, ইসরায়েলের টিভি চ্যানেল 12 এর ইহুদি বিশ্লেষকের মন্তব্য। এবং জানিয়ে দেব গাজায় ইসরায়েলের স্থল অভিযান শেষের সময় জানালো যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব বেড়েই চলছে ইসরায়েলি বিধিনিষেধ, পশ্চিম তীরের দোকানপাট সব বন্ধ। এবং সর্বশেষ জানিয়ে দিব তুরস্কে ঢুকে হামাস নেতাদের হত্যার ঘোষণায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কড়া হুঁশিয়ারি এরদোগানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখাপেক্ষী ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছে ইসরায়েল। দীর্ঘ 2 মাসের যুদ্ধে হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পেরে এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছে তারা। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, গাজায় এখনো হামাসের হাতে ইসরায়েলি 138 বন্দী রয়েছে। তিনি এসব বন্দীকে হামাসের হাত থেকে মুক্তি নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। হ্যাগারি বলেন, আমাদের গোয়েন্দারা বন্দীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। হামাসের কাছে তাদের জীবনের প্রতিটা মুহূর্ত বিপদের মুখে রয়েছে। প্রতিটা দিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট এখন তারা বিপদের মুখে পড়ছেন। তিনি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত এবং বন্দীদের ব্যাপারে রেড ক্রসের প্রবেশের অনুমতি দিতে হবে। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বন্দীদের উদ্ধারে তাদের সর্বোচ্চ শক্তির প্রয়োগ করবে। আমরা বাকিদেরও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপের স্থল অভিযানে নেমেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই অভিযানের অংশ হিসেবে তারা উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় প্রবেশ করেছে। আর সেখানে প্রবেশ করতেই নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে নেতানিয়াহু বাহিনী। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তাদের মিত্ররা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অত্যাধুনিক সামরিক কৌশল ও অস্ত্র ব্যবহার করছে। গত রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর ফ্রান্স 24 এর IDSW এর প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 ডিসেম্বর হামাস ও ইসরায়েলের মধ্যকার 7 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। যুদ্ধবিরতি শেষে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। আর হামাস ও তাদের মিত্ররাও সমরাস্ত্র উন্নত করছে। গাজা উপত্যকায় ইসরায়েলের গত মাসের যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা থেকে নতুন কৌশল অবলম্বন করছে হামাস। মার্কিন টাস্কফোর্স গঠনের উদ্যোগ, বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিল ইয়েমেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন নিয়ন্ত্রিত সরকার এডেন উপসাগরের কৌশলগত বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। লোহিত সাগরে অভিযান পরিচালনার জন্য আমেরিকা একটি টাস্কফোর্স গঠনের হুমকি দেওয়ার পরেই ঘোষণা দিল ইয়েমেন। গতকাল ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল এজি সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে বলেন, সানা পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ বাক্যাংশটি লিখতে পারে, তবে এটি চায় না। একথার মধ্য দিয়ে তিনি বাব আল মানদেব প্রণালী বন্ধের ইঙ্গিত দিয়েছেন। ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমি আবারও যে কোনো উস্কানি এড়ানোর পরামর্শ দেব এবং কোনো বাহিনী গঠনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পায়ের নিচ থেকে আপনাদের আন্তর্জাতিক আইন তুলে নিন। আল এজি সতর্ক করে বলেন, ইয়েমেনের সাথে যে কোনো উত্তেজনা শত্রুকে 50 বছরের ক্লান্তিকর সমস্যা তৈরি করে দিতে পারে। তবে শেষ কথা হলো, আমরা গাজাকে ছেড়ে যাব না যতক্ষণ আপনারা গাজার উপর আপনাদের আগ্রাসন বন্ধ না করেন। সূত্র পার্টস টুডে। ইসরায়েলের টিভি চ্যানেল 12 এর ইহুদি বিশ্লেষকের মন্তব্য, হামাসের আত্মসমর্পণের কথা যারা চিন্তা করছে তারা অন্য জগতে হাঁটছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ফসফরাস বোমা দিয়ে পাশবিক হামলা এবং দক্ষিণ গাজায় প্রতিরোধ বাহিনী ও আগ্রাসী বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ ফিলিস্তিন সম্পর্কিত সর্বশেষ খবরের মধ্যে রয়েছে। গাজা উপত্যকার আল নসিরাত খান ইউনুস
এবং দেইর আল বালা সহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি নাগরিকদের বাড়িঘরে আজ সকালে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বোমারু বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে গাজার কামাল আদওয়ান হাসপাতাল, জাবালিয়া শরণার্থী শিবির এবং খান ইউনুস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এই সূত্রগুলো আরো জানিয়েছে যে গতকাল রাতে কামাল আদওয়ান হাসপাতালের দিকে ইহুদিবাদী দখলদার 70টি কামানের গোলা নিক্ষেপ করেছে। ফিলিস্তিনি সূত্রগুলি জাবালিয়া শিবিরে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের কথা জানিয়েছে, যেখানে 100টিরও বেশি পরিবার বাস করে। গাজা উপত্যকায় আবাসিক বাড়িঘরে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিমান হামলায় আরো 10 জনেরও বেশি বেসামরিক শক্তি ব্যক্তি শহীদ এবং আরো কয়েক ডজন আহত হয়েছে। সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গত 7 অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বর্বর হামলায় গাজার 16,000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। গাজার হাসপাতাল সূত্র আরো ঘোষণা করেছে দখলদার বাহিনীর হুমকির মুখে আন্তর্জাতিক সংস্থাগুলো একে একে গাজার উত্তর ছেড়ে দক্ষিণে চলে গেছে। গাজার বিরুদ্ধে যুদ্ধে তেল আবিব শাসক গোষ্ঠীর পরিকল্পনা পরিবর্তন করা এবং এই উপত্যকার দক্ষিণে বর্বর এবং বেপরোয়া হামলা শুরু করা থেকে এটা বোঝা যাচ্ছে যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো খান ইউনুস শহরের উপর আধিপত্য প্রতিষ্ঠা করা, যার সঙ্গে হামাস এবং কাসসাম ওতপ্রোতভাবে জড়িত। অনেকের মতে খান ইউনুসে কাসসামের কেন্দ্র এবং হামাসের প্রভাবশালী 2 সামরিক নেতা মোহাম্মদ দেইফ এবং ইয়াহিয়া সানওয়ারের জন্মস্থান। যাই হোক, বন্দী বিনিময়ের সময় যেমন দেখা গেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের সর্বাত্মক হামলা এবং ব্যাপক হত্যা ও ধ্বংসযোগ্য হামাস ও প্রতিরোধের জনপ্রিয়তা তো কমায়নি, বরং একে আরো শক্তিশালী করেছে এবং একই সঙ্গে তাদের প্রতি ফিলিস্তিনিরা জাতীয় সংহতি বাড়িয়েছে। গাজায় ইসরায়েলের স্থল অভিযান শেষের সময় জানালো যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলের পরে এবার দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে এ অঞ্চলের স্থল অভিযান কবে শেষ হবে তার সম্ভাব্য সময় জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার CNN এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে হোয়াইট হাউস কর্মকর্তারা দক্ষিণ গাজায় স্থল অভিযান শেষ করার সম্ভাব্য সময় জানিয়েছে। তারা জানিয়েছে আগামী জানুয়ারিতে এ অভিযান সমাপ্ত করতে পারে ইসরায়েল। এ সময়ের পর কেবল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান পরিচালনা করা হবে। বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার বরাতে CNN জানিয়েছে আগামী কয়েক সপ্তাহে IDF এর অভিযান গাজায় যে আতঙ্ক ছড়াবে তা নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা উদ্বিগ্ন। তারা ইসরায়েলকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো এবং বেসামরিক লোকদের হতাহতের সংখ্যা দিয়ে সতর্ক করেছে। সিনিয়র এক কর্মকর্তা বলেন তারা ইসরায়েলের এ অভিযানের হতাহতের সংখ্যা কমিয়ে গ্রহণযোগ্য পর্যায়ে আনার বিষয়ে আপত্তি করেছেন। ইসরায়েলের এক কর্মকর্তা CNN কে জানান, আমরা আগামী কয়েক সপ্তাহ গাজায় ব্যাপক অভিযান পরিচালনা করব, এরপর হয়তো অভিযানের মাত্রা অনেক কমে আসবে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অত্যাধুনিক সামরিক কৌশল ও অস্ত্র ব্যবহার করছে হামাস। হামাসের সবচেয়ে উল্লেখযোগ্য কৌশল পরিবর্তনের একটি হলো তারা ট্যাঙ্ক বিধ্বংসী বিস্ফোরক EFPর ব্যবহার বাড়িয়েছে। গত অক্টোবর ও নভেম্বর মাসে এই অস্ত্র মাত্র 2 বার ব্যবহার করলেও চলতি মাসেই 5 বার ব্যবহার করেছে ফিলিস্তিন যোদ্ধারা। গত 2 ডিসেম্বর হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা যায় হামাস যোদ্ধারা ট্যাঙ্ক বিধ্বংসী বিস্ফোরক ছাড়াও উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একমুখী অ্যাটাক ড্রোন ব্যবহার করছে। যুদ্ধক্ষেত্রে এই ড্রোনের ব্যবহারও হামাসের জন্য কারিগরি ক্ষেত্রে বেশ বড় অগ্রগতি। যুক্তরাজ্যের পোর্ট সামাউথ বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সামরিক দিকের বিশেষজ্ঞ বেরুনেকা পনিশ জাকোভা বলেন, কয়েক দশক ধরেই হামাস ড্রোন তৈরি করেছে। তারা এরই মধ্যে এসব ড্রোন ব্যবহার করছে, তবে এত কার্যকরভাবে নয়। তারা এতদিন মূলত প্রশিক্ষণের উদ্দেশ্যেই ব্যবহার করছে। পশ্চিম তীরের দোকানপাট সব বন্ধ, বেড়েই চলেছে ইসরায়েলি বিধিনিষেধ। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা চালাচ্ছে ইসরায়েল। প্রতিনিয়তই হেনস্থার শিকার হচ্ছেন সেখানকার ফিলিস্তিনি বাসিন্দারা। 3 সপ্তাহ ধরে দফায় দফায় চলছে হামলা তল্লাশি, যা ইচ্ছে তাই করছে ইসরায়েলি সেনা এবং বসতি স্থাপনকারীরা। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে নিষেধাজ্ঞা আরো কঠোর হয়েছে, বন্ধ করে দিয়েছে দোকানপাট, থমকে গেছে ব্যবসা বাণিজ্য, মজুরি পাচ্ছেন না শ্রমিকরা, ধ্বংস করে দিচ্ছে চাষিদের জমি জমা। সবকিছু মিলিয়ে চরম অর্থনৈতিক সংকটে দিন পার করছেন পশ্চিম তীরের বেসামরিক ফিলিস্তিনিরা। ইসরায়েলিদের ক্রমবর্ধমান বাধা ধরা নিয়মে অনেকেই ব্যবসা চালিয়ে যেতে পারছেন না। এমনকি অবস্থা এতটাই করুণ যে খাবার কেনারও সামর্থ্য নেই অনেকের। চোখে মুখে হতাশা নিয়ে বরিন গ্রামের কাউন্সিলর প্রধান ইব্রাহিম ওমরান মিডল ইস্ট আইকে জানান, কয়েক সপ্তাহ ধরেই তার গ্রাম উত্তেজনাপূর্ণ পরিবেশ। নাবলুস শহর থেকে 7 কিলোমিটার দক্ষিণের এই গ্রামের দোকানপাটগুলো প্রায় সবসময় বন্ধ থাকছে। গ্রাম থেকে শহরে
শহরে এবং এমনকি আশেপাশের গ্রামের মধ্যে ভ্রমণ করতেও ভয় পাচ্ছেন সবাই। তিনি আরো বলেন, গ্রামের সবখানেই এখন দারিদ্র্য, খাবার নেই, বেতন নেই, আমার পকেটে আছে মাত্র 12 শেকেল। কাউন্সিল জনগণের কাছে বিদ্যুৎ বা জলের জন্য টাকা চাইতে পারছে না, কারণ জনগণ এখন অর্থ দিতে পারছে না। ওমরানের মতে তার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয় যখন ইসরায়েল ফিলিস্তিনি শ্রমিকদের ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দেয়, ফলে বরিনের প্রায় 500 নির্মাণ শ্রমিক তাদের চাকরি হারান। তাছাড়াও অধিকৃত অঞ্চলটিতে তীব্র হারে সহিংসতা বেড়ে গেছে। 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 3000টিরও বেশি জলপাই গাছ ধ্বংস করেছে ইসরায়েলের বসতি স্থাপনকারীরা। তুরস্কে ঢুকে হামাস নেতাদের হত্যার ঘোষণায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কড়া হুঁশিয়ারি এরদোগানের। গাজা উপত্যকায় গণহত্যা চালাতে গিয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিরোধে রীতিমতো রাজনৈতিক ও সামরিক সংকটের মুখে পড়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। আর তাই এবার লেবানন, তুরস্ক, কাতারের মতো দেশগুলোতে অবস্থানরত হামাস নেতাদের হত্যার পথ বেছে নিয়েছে তেল আবিব। তবে হামাস নেতাদের রক্ষায় ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি প্রদান করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, তুরস্কের অভ্যন্তরে প্রবেশ করে হামাসের কোনো একজন নেতাকে গুপ্ত হত্যা করলে তার জন্য কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে হবে ইসরায়েলকে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। এর ঠিক একদিন আগে যেসব হামাস নেতা প্রবাসে অবস্থান করছেন তাদেরকে হত্যার ঘোষণা দিয়ে একটি অডিও বার্তা প্রদান করে ইসরায়েলের কুখ্যাত অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেদ। গোয়েন্দা সংস্থার প্রধান রোনেনবার বলেন, হামাস নেতাদের হত্যা করতে কয়েক বছর লাগলেও তা করতে বদ্ধপরিকর তেল আবিব। প্রসঙ্গত, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বহির্বিশ্বের সমর্থন আদায়ের লক্ষ্যে কাজ করার জন্য বেশ কয়েক বছর আগে থেকেই বিদেশে অবস্থান করেছেন হামাসের নেতারা। হামাসের প্রধান ইসমাইল হানিয়ের কার্যালয় কাতারে অবস্থিত। এছাড়াও তুরস্কে হামাসের অফিস রয়েছে। এদিকে ইসরায়েলের এমন সিদ্ধান্তে মোটেও ভয় পাচ্ছে না হামাস নেতারা বলে জানিয়ে দিয়েছেন ইসমাইল হানিয়ার উপদেষ্টা তাহের আল নুনু।